ওয়েলকাম টু জিপিডি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণী 2025 রায়মার্টিন প্রশ্নবিচিত্রটা যে গণিতের যে মডেল স্কুলগুলো আমি শুরু করেছি, আজকের আমি তোমাদের 15 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। চলো আজকের 15 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেখো। বলা আছে একের দিকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5-6টি। এক গণিতক 6 = 6। বলা আছে একের দিকে প্রশ্ন দেখো, 2.25 টাকা 5 টাকার শতকরা কত? দেখো, চলো আমরা গণিতটা সমাধান করি। বলা হয়েছে 5 টাকার মধ্যে 2.25 টাকা, অর্থাৎ 5 বাই দেবে, নিচে 5 দেবে, উপরে 2.25। আর এখানে বলা হয়েছে শতকরা বলা আছে গুণিতক 100। দেখো বা ইকুয়ালস টু দেবো। আর 2.25কে আমরা যদি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে কি এই দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে 225/100 ইন্টু 5, আর উপরে আছে ইন্টু 100। 100 কেটে দাও, বেশ 5 5 5 4 20 আর 2 25, 5 5 25, সমান কত টাকা, কত পার্সেন্ট হবে? 45%, অর্থাৎ 45% হবে। কেমন? চলো পরের প্রশ্নটা আমরা দেখি। একের দিকে দুইয়ের দিকেটা, একের 2। চলো কি বলা আছে? বলা আছে 130 টাকার, দুই দিকের প্রশ্ন দেখো, 130 টাকার 130 এর x% ইকুয়ালস টু 13। x এর মান কত? তাহলে কি বলা আছে? 130 বলা আছে 130 এর পর ইন্টু আর x% মানে x/100 ইকুয়ালস টু কত হচ্ছে 13। তাহলে এই পার্সেন্টেজের মানটা কত, অর্থাৎ x এর মানটা কত আমাদের বের করতে হবে। চলো এখানে 0 0 কেটে দিলাম, আমরা এখানে বা দিলাম, আর 0 হলো, অর্থাৎ 13x বাই কত হবে 10 ইকুয়ালস টু কত হচ্ছে 13। তাহলে বা x আর 13 আর তোমরা কী করবে, গুণ করো, অর্থাৎ 13x পরে থাকবে, অর্থাৎ 13 গুণিতক 10, বা এক্সট্রা 13 আলাদা করো, বাই দিয়ে ভাগ করো 13, আর উপরে 13 গুণিতক 10 দাও, 13 কেটে দাও, ইকুয়াল টু বা এক্স ইকুয়ালস টু কত হবে 10। এক্স ইকুয়ালস টু 10, অর্থাৎ এক্সের মান কত বেরোলো? 10 বেরোলো। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন হচ্ছে 3 থেকে প্রশ্ন চলে এলাম আমরা। 2x² y³ আর 10x³ y এর লসাগু নির্ণয় করো। চলো আমরা এই প্রশ্নটাকে দেখি আমরা। বলা হচ্ছে যে লসাগুটা করব দুটো সংখ্যার মধ্যে। কি হচ্ছে 3 দাগের প্রশ্ন এটা। বলা হচ্ছে 2x² y³ আর একটা বলা হচ্ছে, আর একটা হচ্ছে কি 10x³ y, 10x³ y। চলো আমরা এই সংখ্যা দুটোকে আমরা ভেঙে ফেলি। 2x² y³ যদি আমরা ভাঙি, 2 ইন্টু x² ফর 2 দুটো x, x ইন্টু x ইন্টু y³, অর্থাৎ y ইন্টু y ইন্টু y। আর 10x³ অর্থাৎ এখানে 10কে যদি আমরা লসাগু করি, কত হবে 2 গুণিতক কত হচ্ছে 5। আর এখানে x³ পর কত হচ্ছে x 3টে x হবে, আর y একটা। তাহলে অতএব লসাগু কত? লসাগু ইকুয়ালস টু কত হচ্ছে, যে দুটো মিলে গেছে সেই দুটো হবে 2, আর যে সংখ্যাটা মিলেনি সেটাও বসবে লসাগুতে, লসাগু হলে 5 হবে না, ইন্টু এক্স একটা মিলে গেছে, এক্স বসালাম, আর এটা এক্স আর এক্স মিলে গেছে, ইন্টু এক্স বসালাম, যে এক্সটা মিলেনি সেটাও বসিয়ে দিলাম, আর ওয়াই একটা মিলেছে, সুতরাং একটা ওয়াই হলো, আর যে দুটো ওয়াই মিলেনি সেই দুটোও বসিয়ে দেবো। অর্থাৎ সর্বোচ্চ ঘাত, সমধর্মী সংখ্যার সর্বোচ্চ ঘাত হবে লসাগুর মান। তাহলে এখানে বলা হচ্ছে কি, তাহলে 5 দুগুণে 10 হচ্ছে, ইন্টু এক্সেস করা আছে, এক্স হচ্ছে 3টে এক্স পাচ্ছি আমরা, অর্থাৎ x³ হচ্ছে, আর 3টে ওয়াই পাচ্ছি আমরা, y³ হচ্ছে। তাহলে 10x³ y³। কেমন? এর লসাগু কত হলো? 10x³ y³। চলো পরের প্রশ্নটা আমরা দেখি। পরের প্রশ্ন হচ্ছে 4 দাগের প্রশ্ন, আমরা চলে এলাম 4 1 4, একের 4 হচ্ছে। তাহলে কি প্রশ্নটা হয়েছে আমরা দেখে নিই। প্রশ্নটা রয়েছে দেখো, x-1 ও x-x এর গসাগু কত? তাহলে চলো আমরা এর গসাগু মানটা আমরা দেখে নিই কত হচ্ছে। তাহলে আমাদের বলা হয়েছে গসাগুটা নির্ণয় করতে বলা হচ্ছে যে বলা হচ্ছে x-1 একটা বলা হচ্ছে, আর এটা হচ্ছে 1 - x বলা হচ্ছে, 1 - x বলা হচ্ছে। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে আমাদের গসাগু নির্ণয় করতে হবে। চলো আমরা এই সংখ্যাটাকে একটু ভেঙে ফেলি। তাই x-1 মানে কি, x-1টাকে ফেলে রাখি, একে আর ভাঙা যায় না, কিন্তু এটাকে একটু আমরা মডিফাই করবো। কীভাবে করছি দেখো। তাহলে দেখো তাহলে x-1 এটাকে যদি আমরা ওই এক্সটা যদি আগে নিয়ে আসি, কী হচ্ছে, তাহলে -x হচ্ছে আর +1 হচ্ছে, তাই না?
তাহলে একে যদি আমরা আর একটুভাবে মাইনাসটা যদি কমন নিয়ে আসি, তাহলে মাইনাসটা যদি আমি কমন নিয়ে আসি তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে ভিতরে এক্স থাকছে আর এখানে -1 হচ্ছে, না ব্যাকেট উঠে দিলে এই -x হয়ে যাবে আর মাইনাস মাইনাসে ব্যাকেট উঠে দিলে মাইনাস মাইনাসে প্লাস আর +1 হয়ে যাবে। সুতরাং আমাদের আগের সংখ্যার মধ্যে ফিরে যাবে। তাহলে এটাকে আমরা একই রকমভাবে দেখতে পারি এইভাবে, দেখো লক্ষ্য করো দুটো সংখ্যা কিন্তু একটু আলাদা, এটা +x - 1 আছে আর এটা -x - 1 আছে। এক্ষেত্রে আমরা কী করছি দেখো, এক্ষেত্রে সমান দিচ্ছি আমি, দেখো -1 × 1 অর্থাৎ আমরা এক এখানে গুণিতক দিতে পারি, +1 দেখো এখানে +1 যদি আমরা করি আর x - 1 যদি একটা পদ নিই, তাহলে এক্ষেত্রেও আমরা কীভাবে করবো, মাইনাসটা -1 দিয়ে নিলাম আর ইন্টু আর x - 1টা নিলাম। তাহলে এক্ষেত্রে দেখো +1 - 1 এর একটা বিসদৃশ্য আছে, আমাদের গসাগু যেহেতু নির্ণয় করতে বলা হচ্ছে, অতএব গসাগু সমান কত হচ্ছে, গসাগু সমান কত হচ্ছে, যে দুটো মান মিলে গেছে সেটা হবে তার গসাগু মান, অর্থাৎ x - 1টা মিলে গেছে, এখানে গসাগু হবে x - 1। কেমন? এটা হবে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটা দেখি কি আছে। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো সরল করো দেওয়া আছে যে 2x/3ab - 3b/6ac। কেমন? চলো আমরা এই সরলটা নির্ণয় করি। চলো কি বলা হচ্ছে এখানে, বলা হয়েছে কত দাগে, 5-এর দাগের প্রশ্ন চলে এলাম আমরা। 5-এর প্রশ্ন বলা হচ্ছে যে 2x/3ab আর -3b কত হচ্ছে 6ac। তাহলে 2x/3ab - 3b/6ac। চলো এবার আমরা গণিতটা করি। দেখো এখানে এ বি লসাগু কী হবে, 3 আর 6 এর লসাগু কত হবে, দেখো দুটো এ আছে মানে কি একটা এ হবে আর বি একটা হবে আর সি একটা হবে। সুতরাং 3ab আর 6ac লসাগু করলে প্রথমে আমরা কি করব, আমরা সংখ্যাগুলোর আমরা কী করবো, লসাগু নির্ণয় করব। 3 আর 6 লসাগু করি প্রথমে, 3 আর 6 এর লসাগু করলে কত, 3 একে 3 আর 3 দুগুণে 6, 3 দুগুণে 6, লসাগু কত হচ্ছে 6 হচ্ছে। আর 3ab আর 6ac এর লসাগু, তাহলে আমরা করে ফেলে দেখি লসাগুটা। 3ab কে ভাঙলে আমরা 3 × a × b পাবো, আর 6ac কে যদি আমরা লসাগু করি 2 × 3, 3 দুগুণে 6 হচ্ছে গুণিতক a × c। কোন মানগুলো, a × c। দেখো কোন মানগুলো মিলছে এখানে দেখতে পাচ্ছি, লসাগু কত হচ্ছে, দেখো 3টা মিলে গেছে, যেটা মিলে নেই সেটাও বসাবো, 2 × 3, 2 × 3, আর এখানে এ একটা মিলেছে অর্থাৎ ইন্টু এ আর ইন্টু বি একটা মিলানে বি বসিয়ে দিলাম আর সি একটা মিলানে সিটা বসিয়ে দিলাম, কত হলো সমান 2 3 দুগুণে 6, 6abc। তাহলে লসাগু কত পেলাম আমরা, 6abc। এবার দেখো 3ab অর্থাৎ প্রথম ভগ্নাংশ 2x/3ab এর হর কত আছে, দেখো প্রথমটা 2x আছে, লবটা বসিয়ে দিলাম প্রথমে, ইন্টু 3ab, দেখো নিচে 3ab বাদ দিলে দেখো এখানে 3ab কোথায় আছে, এখানে দেখো 3 একটা বাদ যাবে আর b একটা বাদ যাবে, 3bটা বাদ গেলে 3 আর bটা বাদ গেলে কত হচ্ছে 2ac পড়ে থাকছে, অর্থাৎ 2ac অর্থাৎ এ দুটো ছিল এখানে, দেখো লসাগুর মানটা দেখো 2ac অর্থাৎ এ একটা যদি বাদ চলে যায়, এ বি বাদ চলে কত গেলে কত হয়, সি হয়, অর্থাৎ ইন্টু 2 3 চলে যাচ্ছে 2ac আর মাইনাস দাও, মাইনাস দিলে কত হচ্ছে, দেখো এখানে লক্ষ্য করবে এটাকে দেখবে না, দেখবে নিচেরটা, দেখো 6abc অর্থাৎ 6abc কে যদি 3ab বাদ দিয়ে, এই 6abc কে আমরা যদি 3ab বাদ দিয়ে তাহলে কত হচ্ছে, তাহলে 2 হবে 3 দুগুণে 6 2, আর ab বাদ চলে গেলে সি পড়ে থাকছে, অর্থাৎ সি নিয়েছে 2ac নিয়েছে, আবার মাইনাস দিলাম, আর পরের লবটা দেখো 3b দিলাম ইন্টু 6ac আছে, 6ac সঙ্গে 6abc বাদ দিলে কত হবে, ভাগ করলে কত হবে তোমাদের b হবে, অর্থাৎ শুধুমাত্র b হবে এখানে। দেখো ইকুয়ালস টু দিলাম, এখানে দেখো গুণ করি আমরা সংখ্যাগুলো, 2x × 2ac গুণ করবো, 2 দুগুণে 4 করবো আর ac x করবো, ac আর x মাইনাস দেবো, 3 একে 3 আর বিবিতে b স্কোয়ার হচ্ছে, 3b স্কোয়ার হচ্ছে, কেমন 3b² হচ্ছে। তাহলে এবার দেখি আমরা কি হচ্ছে, নিচে কত হবে 6abc, কেমন। এবার দেখি আমরা কোনো কমন আসছে কিনা দেখি, এখানে কোনো কমন দেখতে পাচ্ছি না আমরা, কোনো কমন নেই এখানে, অর্থাৎ 4 আছে 3 আছে b² আছে, এখানে কোনো কমন আমরা দেখতে পাচ্ছি না।
তাহলে সুতরাং কী হবে, এই মানটা পরে দেখবে, দেখো উপরে কিন্তু একটা একটু ভুল হয়ে গেছে, 3ab হয়ে গেছে। 3ab যদি আমরা 6abc থেকে বাদ দিই কত হবে, ab বাদ চলে c পড়ে থাকবে, তাহলে এখানে শুধুমাত্র c হবে, এটা হবে না, এখানে a হবে না, 2c হবে, 2x মাইনাস 2c হবে, আর মাইনাস 3b ইন্টু b হবে। ঠিক আছে, শুধু এইখানে শুধুমাত্র এটা বাদ চলে যাবে, এটা বাদ চলে যাবে। কত হচ্ছে দেখো, তাহলে কী পেলাম আমরা, 4cx মাইনাস 3b স্কোয়ার বাই 6abc। এটা হবে তোমাদের সঠিক উত্তর। কেমন, চলো পরের প্রশ্নটা কী আছে দেখিনি আমরা। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে যে একটি কোণের অন্তঃসমাদ্বিখণ্ডক, কী বলা হচ্ছে, একটি কোণের অন্তঃসমাদ্বিখণ্ডক, একটি কোণের অন্তঃসমাদ্বিখণ্ডক এবং বহিঃসমাদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণ কত? বলেছে একটি কোণের অন্তঃসমাদ্বিখণ্ডক ও একটি বহিঃসমাদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান কত হবে? তাহলে চলো আমরা অ্যান্সারটা দেখে ফেলি। তাহলে এখানে দেখো, আমি এখানে করে ফেলছি, দেখো একটি কোণ আমি অঙ্কন করলাম, ধরো একটা সমকোণ অঙ্কন করলাম, দেখো একটা সমকোণ একটা অঙ্কন করলাম, এই সমকোণের অন্তঃসমাদ্বিখণ্ডক করবো এটা, আর এই কোণের বহিঃসমাদ্বিখণ্ডকও করব, অর্থাৎ লম্বভাবে অঙ্কন করব। তাহলে এই কোণের অন্তঃসমাদ্বিখণ্ডক ও বহিঃসমাদ্বিখণ্ডক সমান হচ্ছে। সুতরাং কী বলা হচ্ছে যে প্রশ্নে বলা হয়েছিল যে কোণের অন্তঃসমাদ্বিখণ্ডক বলা হচ্ছে যে একটি কোণের অন্তঃসমাদ্বিখণ্ডক এবং বহিঃসমাদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণ কত হবে তোমার, অ্যাকচুয়ালি 90 ডিগ্রি হবে। কত হবে, 90 ডিগ্রি। কীভাবে হচ্ছে চলো, অন্তঃসমাদ্বিখণ্ডক ও বহিঃসমাদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান কত হবে, এখানে মধ্যবর্তী কোণের সমাদ্বিখণ্ডক, বহিঃসমাদ্বিখণ্ডক এবং অন্তঃসমাদ্বিখণ্ডক কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। কীভাবে হলো চলো আমি একটু বুঝিয়ে দিই। দেখো এখানে বলা হচ্ছে আমি যদি এই কোণটার মান যদি এ বি সি দিয়ে দিই, এ বি সি দিই, আর এই যে অর্থাৎ অন্তর্বর্তী অর্থাৎ অন্তঃসমাদ্বিখণ্ডক হচ্ছে, ধরো এটা আমি এক্স দিলাম আর এটা দিলাম ওয়াই দিলাম। দেখো এটা কিন্তু লম্বভাবে অবস্থিত, এ বি সি কোণকে অন্তঃসমাদ্বিখণ্ডক আর বহিঃসমাদ্বিখণ্ডক এটা লম্বভাবে অবস্থান করছে। কেমন বলেছে, লম্বভাবে অবস্থান করছে মানে কি, আর সরল কোণ অর্থাৎ এক্স ওয়াই কোণ সমান কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এক্স ওয়াই কোণ হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এর মধ্যবর্তী কোণের মান কত হচ্ছে 180 ডিগ্রি। যদি এর টোটাল কোণের মান হচ্ছে, তাহলে এর মধ্যবর্তী কোণের মান কত হবে, সমকোণ হবে। মধ্যবর্তী কোণের মান কত হবে, সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। অর্থাৎ 180 এক্স ওয়াই যদি একটা সরলরেখা হয়, আর এ বি সি কোণকে অন্তঃসমাদ্বিখণ্ডক এক্স বি এবং বহিঃসমাদ্বিখণ্ডক অর্থাৎ এ সি বি কোণকে এ বি সি কোণকে আমরা যদি বহিঃসমাদ্বিখণ্ডক ধরি, এটা ওয়াই আর বি যদি এটা বহিঃসমাদ্বিখণ্ডকের অর্ধেক বলি বা কোণের সমাদ্বিখণ্ডক বলি, বহিঃসমাদ্বিখণ্ডক বলি, তাহলে এর অর্ধেক মান কত হবে, 90 ডিগ্রি হবে। কেমন, তাহলে কি বলা হচ্ছে, তাহলে একটি কোণের অন্তঃসমাদ্বিখণ্ডক এবং বহিঃসমাদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান কত হচ্ছে, 90 ডিগ্রি বলা হচ্ছে। তাহলে চলো পরের প্রশ্ন দেখি আমরা। তাহলে পরের প্রশ্ন হচ্ছে গিয়ে শূন্যস্থান পূরণ করো। যদি একটি সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে একাধিক আলাদা বিন্দুতে ছেদ করে, তখন ওই সরলরেখাকে ড্যাশ বলে, তাকে আমরা ছেদক বা ভেদক বলবো। কি বলবো, তখন ওই সরলরেখাকে ছেদক বা ভেদক বলবো, ছেদক বা ভেদক। দেখো যদি একটি সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে একাধিক আলাদা বিন্দুতে ছেদ করে, দেখো একটি সরলরেখা দুই বা ততোধিক, ধরো একাধিক সরলরেখা বলতে আমি লিখলাম দুটি সরলরেখা বা ততোধিক সরলরেখা বা একাধিক সরলরেখা যদি একটা রেখা দ্বারা আমরা ছেদ করি, কতগুলো বিন্দুতে যুক্ত হচ্ছে, একটা দুটো। অর্থাৎ যদি একটি সরলরেখা দুই বা ততোধিক সরলরেখা একাধিক বিন্দুতে, এখানে একটা বিন্দু যদি আরও একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করি, এটাও একটা ছেদ করছে, তাহলে এখানে কী বলা হচ্ছে, একাধিক আলাদা বিন্দুতে ছেদ করে, তখন ওই সরলরেখাকে কী বলা হবে, ছেদক বা ভেদক বলা হবে। কেমন, পরবর্তী হলো কি বলা আছে যে উৎপাদক বিশ্লেষণ করো যে কোনো একটি। এখান থেকে প্রশ্ন করো 4 বিযুক্ত একের কিউব প্লাস 3 এ স্কোয়ার বি মাইনাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। চলো এই প্রশ্নটা আমরা সমাধান করি। তাহলে চলো অ্যান্সারটা আমরা সমাধান করি প্রশ্নটা। দেখো উৎপাদক বিশ্লেষণ, দেখো প্রথমে আমরা কী করবো, দেখো 8 মাইনাস এ কিউব প্লাস এ 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যা, এই পদ চারটি এখানে হবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে চলো আমরা এইভাবে ব্র্যাকেটটা আমরা করে নিচ্ছি, 8 মাইনাস দিলাম, ব্র্যাকেট দিয়ে এ কিউব, সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস যেহেতু কমন নিয়েছে, তাহলে প্লাস থাকলে মাইনাস হবে 3 এ স্কোয়ার বি, আর মাইনাস যে প্লাস দিলাম 3 এ বি স্কোয়ার আর মাইনাস বি কিউব।
কেমন, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার এর সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস 3ab এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটা কিন্তু কার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র, এ মাইনাস বি হোল কিউবের সূত্র। সুতরাং আমরা এইভাবে লিখতে পারি। আর এইটাকে আমরা ঘনমূল করে নেব, অর্থাৎ 2 এর হোল কিউব করে নেব মাইনাস, আর এর মানটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। তাহলে পেলাম আমরা কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি জানি আমরা, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? এই সূত্র অনুযায়ী আমরা এই গণিতের এবার সমাধান করব। দেখো এ কিউব, একে যদি আমরা 2 ধরি আর বিকে আমরা এ মাইনাস বি ধরি, সেক্ষেত্রে কী হবে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, অর্থাৎ এ বলতে 2 হচ্ছে এখানে, এ স্কোয়ার, এখানে তোমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, এ স্কোয়ার প্লাস এ মানে 2 ইন্টু বি ফর এ মাইনাস বি, আর তারপরে হচ্ছে প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বি এ মাইনাস বি এর হোল স্কোয়ার। দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দাও। এবার কী পেলাম আমরা, তাহলে এটা ব্র্যাকেটটা আমরা খুলে দিই, 2 মাইনাস এ প্লাস, কেননা মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে বি ইন্টু দ্বিতীয় বন্ধনী ফেলে রাখো, 2 দুগুণে কত হচ্ছে, 2 এর বর্গ কত হচ্ছে, 2 দুগুণে 4 হচ্ছে, প্লাস আর 2টা এই এ মাইনাস বি এর সঙ্গে গুণ করে দাও, কত হচ্ছে 2a মাইনাস 2b পাচ্ছি, তাই না? প্লাস এবার দেখো এ মাইনাস বি হোল সূত্র কী আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার দেখো তো কী পেলাম আমরা, সাজিয়ে নিই একটু, তাহলে 2, অর্থাৎ আমরা যদি সাজিয়ে নিই এভাবে 2 মাইনাস এ প্লাস বি ইন্টু এই মানগুলো একটু সাজিয়ে নিই, কী হবে দেখো, এ স্কোয়ারটা প্রথমে নিয়ে আসি, এ স্কোয়ার, তারপরে মাইনাস 2ab, তারপরে হচ্ছে প্লাস 2a মাইনাস 2b, আর তারপরে হচ্ছে শেষে প্লাস বি স্কোয়ার, আর হচ্ছে প্লাস 4। এভাবে তোমাদের অ্যান্সারটা এখানে শেষ হলো। তারপরে চলো আমরা পরের প্রশ্ন দেখে নিই। 2 থেকে প্রশ্নটা অলরেডি আমি করে দিয়েছি, এটা কিন্তু তোমরা একটু লক্ষ্য করবে, তোমাদের প্রশ্ন বিচিত্রা যে মডেল স্কুলগুলো পুরো করে দিয়েছি সেগুলোকে লক্ষ্য করবে। 3 থেকে প্রশ্ন দেখো যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার মাইনাস 5, এই উৎপাদকটা আমরা বিশ্লেষণ করি। চলো কী বলা আছে, আমি 2 দিকেরটা করছি না, আমি 3 দিকে করছি। 2 দিকেরটা অলরেডি করে দিয়েছি পূর্বে মডেল স্কুলে। তোমরা যদি আমরা মডেল স্কুলে আগে তারা প্রথম থেকে যারা দেখে এসছো, তারা অবশ্যই এই প্রশ্নের সমাধানটা তোমরা সহজে করতে পারবে। আর দেখো এই যে প্রশ্নগুলো আমি করে দিয়ে নিই, সেই প্রশ্নগুলো আমি সেগুলো করাচ্ছি। আর এখানে 3 নম্বর প্রশ্নটা যেহেতু আমি পুরো করে দিইনি, নতুন প্রশ্ন দেখো x4 প্লাস 4x স্কোয়ার মাইনাস 5। দেখো এই সংখ্যামালাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। 3টি পদের সমন্বয়, আর এখানে মধ্যপদের শখ নির্ণয় করবো। কত হচ্ছে মধ্যপদ, কত হচ্ছে 4, মধ্যপদ কত হচ্ছে 4। এর মধ্যপদের শখটা নির্ণয় করতে হলে দেখো, প্রমাণ করতে হলে এই5কে আমরা কি লসও করব। যদি 5কে আমরা লসও করি, কীভাবে পাবো, 5 একে 5 পাবো, অর্থাৎ সমান 5 গুণিতক 1। দেখো এই 5 গুণিতক 1 এই দুটো সংখ্যাকে কী করলে মধ্যপদের শখ হবে, শখ মানটা প্রমাণ হবে। দেখো 5 থেকে যদি 1 বাদ দিই, দেখো মধ্যপদের শখ কত হচ্ছে 4 হচ্ছে, তাহলে এই মানটা আমাদের প্রমাণ করতে হবে। চলো তাহলে আমরা এখানে কী করলাম, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে কী করবো 5 মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার আর মাইনাস 5 ইকুয়ালস টু x4 প্লাস 5x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 5। কেমন, এবার দুটো করে পদের নিচে দাগ দেবো আমরা। দুটো করে পদের নিচে দাগ দিলে কী কমন পাচ্ছি দেখি আমরা, এখান থেকে দেখি কমন পাচ্ছি এক্স স্কোয়ার, একটা কমন পাচ্ছে। তাহলে এক্স স্কোয়ার কমন চলে গেলে এখানে এক্স স্কোয়ার পড়ে থাকছে, আর প্লাস এখানে 5 থাকছে, মাইনাস দেখো এখানে যদি এক্স স্কোয়ার মাইনাস 5 আছে, এখানে কী কমন আসবে 1 যদি কমন নিই, ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস 5, কেননা মাইনাস প্লাসে মাইনাস। এভাবে একটা সহজ হিসেবের মধ্য দিয়ে আমরা উৎপাদকের বিশ্লেষণটা করছে। দেখো দুটো সমান পদটা আমরা একটা লিখবো, প্রথমে এক্স স্কোয়ার প্লাস 5 লিখবো, আর তারপরে যেটা পড়ে আছে এক্স স্কোয়ার মাইনাস 1টা আমরা লিখে ফেললাম, হয়েছে। এবার তোমাদের এই দুটো প্রশ্ন হয়ে গেছে। যদি আমরা এটাকে একটু মডিফাই করতে পারি, দেখো এই সংখ্যাটাকে, কেননা এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, এটা যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী ফেলি, দেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস 5 আছে, এই যে লিখে দিয়ে তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1টাকে যদি আমরা এক্সের হোল স্কোয়ার মাইনাস 1-এর হোল স্কোয়ার করি, এক্ষেত্রে কী হবে বলো তো, এক্স স্কোয়ার প্লাস 5 এই পদটা যেমন তেমন ফেলে রাখো। তাহলে এটাকে কী করবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি আমরা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কেমন, এবার দেখো এ প্লাস বি ইন্টু সরি এ মাইনাস এ প্লাস বি মানে কি এ প্লাস 1 আর ইন্টু এ
-1 ঠিক আছে। চলো এখানে তোমাদের গণিতটা সমাধান হলো। চলো পরের প্রশ্ন কি আছে দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো যে সরল করো a বাই a প্লাস মাইনাস b প্লাস b বাই a প্লাস b প্লাস 2ab বাই a স্কোয়ার মাইনাস a স্কোয়ার b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। চলো প্রশ্নটা আমরা তুলে ফেলেছি, দেখো সমাধানটা বের করি আমরা। চলো ইকুয়ালস টু দাও, দেখো a বাই a মাইনাস b, তোমরা এটা পুনরায় আবার লেখো a মাইনাস b প্লাস b বাই a প্লাস b আবার 2ab বাই b স্কোয়ার মাইনাস a স্কোয়ার, অর্থাৎ এটা আমরা সূত্রানুযায়ী একটা ভেঙে ফেলবো। b স্কোয়ার মাইনাস a স্কোয়ার মিনস কী হচ্ছে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। কেমন এইভাবে আমরা ভেঙে ফেলবো। দেখো ভেঙে ফেলেছি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো এখানে কী করবো আমরা, বি প্লাস এ, সরি এখানে প্রথমে মাইনাসটা রাখো আর পরে পরে বি প্লাস এটা করো, তাহলে বি স্কোয়ার মাইনাস স্কোয়ারটা ভেঙে ফেললাম আমরা 2ab। কেমন, চলো ইকুয়ালস টু এই মানটা তোমরা কী করবে, এই যে মাইনাসটা তোমরা কমন নেবে। মাইনাসটা যদি তোমরা কমন নাও এক্ষেত্রে কী হবে দেখো, তাহলে চলো এ বাই এ মাইনাস বি প্লাস বি বাই এ প্লাস বি আর প্লাস দেবে, প্লাস দেওয়ার পর 2ab বাই এই যে মাইনাসটা আছে না, তোমরা কমন নিয়ে নাও, অর্থাৎ এইটাকে সামনে নিয়ে আসো। এ যদি সামনে নিয়ে আসো তাহলে মাইনাসটা কমন আসবে, তাহলে মাইনাস কমন এলে কী হবে, এখানে হবে মাইনাস বি আর এখানে হচ্ছে বি প্লাস এ ফর এ প্লাস বি। কেমন চেঞ্জ হতে পারে, সুতরাং আমরা এভাবে করে নিলাম। চলো ইকুয়ালস টু দিলাম, তাহলে এ বাই বি এই মাইনাসটা এদিকে চলে এলে কমন চলে আসবে, অর্থাৎ মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। এখানে এ বাই এ মাইনাস বি প্লাস বি বাই এ প্লাস বি আর প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এখানে, তাহলে 2ab বাই এ মাইনাস বি ইন্টু আর বি প্লাস এটাকে আমরা উল্টে নেব এ প্লাস বি করে। বেশ হয়ে গেছে। এবার চলো আমরা লসাগুটা করে ফেলি। কী করবো আমরা, সবগুলো তিনটি সংখ্যার মান আমরা হরগুলো লসাগু করবো। ইকুয়ালস টু দেখো হরগুলো লসাগু করলে দেখতে পাচ্ছি আমরা এ মাইনাস বি আর এ প্লাস বি দুটোই পাবো আমরা। তাহলে কী পাবো, এ মাইনাস বি একটা পাবো আর এ প্লাস বি একটা পাবো। কেমন, চলো তাহলে এবার আমরা কী করবো, ভগ্নাংশের লসাগু যোগ বা বিয়োগ করি। চলো এখানে লব কত হচ্ছে এ আছে, এ গুণিত হর কত হচ্ছে এ মাইনাস বি, তাহলে টোটাল লসাগু থেকে তো আমরা যদি এ মাইনাস বি বাদ দিই কী পড়ে থাকছে এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি পড়ে থাকছে। আবার প্লাস দাও বি ইন্টু হর কত হচ্ছে এ প্লাস বি, টোটাল লসাগু থেকে এ প্লাস বি বাদ দিলে কী পড়ে থাকছে এ মাইনাস বি। আবার মাইনাস আছে, তাহলে এর হর কত আছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, টোটালটা আছে সুতরাং 1 হচ্ছে, সুতরাং 2ab হবে। তাহলে কি হচ্ছে ইকুয়ালস টু আমরা কী করব, গুণ করব। এর সঙ্গে এ গুণ করলে কি এ স্কোয়ার প্লাস এর সঙ্গে বি গুণ করলে এ বি হচ্ছে, আবার প্লাস দো বির সঙ্গে এ গুণ করলে এ বি হচ্ছে, আর প্লাস মাইনাসে মাইনাস বিতে বি স্কোয়ার হচ্ছে, মাইনাস 2ab বাই এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। কেমন, চলো ইকুয়ালস টু দিলাম আমরা। দেখো ইকুয়ালস টু এর মানটা অ্যাকচুয়ালি লক্ষ্য করো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এখানে হচ্ছে দেখো টোটাল প্লাস এ বি আর মাইনাস 2ab, অর্থাৎ এ বি এখানে কতগুলো আছে, দুটো আছে, অর্থাৎ 2ab প্লাস 2ab আর মাইনাস 2ab, অর্থাৎ এগুলো উঠে যাবে। অর্থাৎ আমরা কি পেলাম, দেখো এ স্কোয়ার অর্থাৎ প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ab, এখানে মাইনাস 2ab আর প্লাস 2ab কী হবে, কেটে যাবে। কেটে গেলে কী হচ্ছে, সমান হচ্ছে, দেখো সমান ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ে থাকছে বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু কী হচ্ছে, ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ কেটে যাবে। ইকুয়ালস টু কত হচ্ছে 1 হচ্ছে। কেমন, তোমাদের অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে 1। চলো আমরা পরের প্রশ্নটা দেখি। এবার চারিদিকে দেখো গসাগু নির্ণয় করো 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, আর একটা হচ্ছে 12 ইন্টু এক্স কিউব প্লাস 8 আর 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। দেখো এই গণিতটাও আমি করে দিয়েছি, এটা আমি করছি না। কেমন, পরের প্রশ্ন করো লসাগু নির্ণয় করো
এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab এটাও করে দিয়েছে এই গণিতটা। এই লসাগুটাও আমি পূর্বে করে দিয়েছি মডেল স্কুলগুলোতে, তোমরা অবশ্যই দেখে নিও। অথবা দেখো লসাগু নির্ণয় করো। লসাগু নির্ণয় করো বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz, আর এটা হচ্ছে এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। চলো এই গণিতটা আমরা সমাধান করি। প্রথম রাশিমালাটা কী আছে বা সংখ্যামালাটা কী আছে? প্রথম সংখ্যামালা দেওয়া আছে, দেখো প্রথম সংখ্যামালা দেওয়া আছে তোমাদের এক্স স্কোয়ার। দেখো এখানে 3টে আছে রাশিমালা দেওয়া আছে। প্রথম রাশিমালাটা দেখো, প্রথম রাশিমালাটা হচ্ছে কি, প্রথম রাশিমালা দেখো বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xz। তাহলে এই প্রথম রাশিমালাটা আমরা সমাধান করি। চলো প্রথম রাশিমালা সমাধান করবো আমরা এইভাবে। দেখো তোলাটা ঠিক আছে, তো 2xy আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস xz স্কোয়ার আর হচ্ছে মাইনাস 2xz। চলো এবার আমরা এই সংখ্যামালাটা এই রাশিমালাটা সম্পূর্ণ সমাধান করি। দেখো এক্স স্কোয়ার মাইনাস 2xz আচ্ছা প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কী করলাম আমরা? দেখো এখানে আমরা সাজিয়ে নিয়েছি এই যে 2xzকে আমরা কি এই যে আমরা উৎপাদকের সংখ্যার মানটা স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা কী পাবো? আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী পাবো কি এই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এখানে এ বি যে আছে এখানে দেখতে পাচ্ছি আমরা এক্স ওয়াই জেড আছে, অর্থাৎ প্রথম পদ কী হবে? এক্স হবে আর অন্তিম পদ হবে জেড হবে। এখানে প্রথম পদ কোথায় আছে? এক্স স্কোয়ার কোথায় হবে? এখানে আছে। সুতরাং আমরা এক্স স্কোয়ার মাইনাস 2x করেছে, 2xz করেছে আর হচ্ছে প্লাস জেড স্কোয়ার করেছে, আর বাকি ছিল মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে গেছে। ইকুয়ালস টু দিয়ে দেবো। তাহলে এর সূত্রটা কী হচ্ছে আমরা জানি কি এক্স মাইনাস জেডের হোল স্কোয়ার পেলাম আমরা আর মাইনাস ওয়াই স্কোয়ারে পেলাম। সুতরাং আমরা পেলাম কি তাহলে এক্স মাইনাস জেড হচ্ছে, অর্থাৎ আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্র অনুযায়ী গণিতটা সমাধান করবো। কী হচ্ছে সুতরাং এটা এই টোটালটাকে তোমরা এ ধরো, এটাকে বি ধরো, তাহলে কী হচ্ছে তাহলে এক্স মাইনাস জেড প্লাস ওয়াই একটা পেলাম, আর একটা পাবো কি এক্স মাইনাস জেড আর মাইনাস ওয়াই। তাহলে কী পেলাম আমরা ব্র্যাকেট তুলে দেবো এক্স মাইনাস জেড প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই হয়ে গেছে। এরপর হচ্ছে দ্বিতীয় রাশিমালাটা কী ছিল? দ্বিতীয় রাশিমালা ছিল দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz। কেমন? ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz। চলো এই রাশিমালাটা ও 2yz কী বলা আছে 2yz এখানে জেড। চলো এই রাশিমালাটা এখানে ওয়াইজেড বলা আছে, এখানে ওয়াইজেড আছে। সুতরাং আমরা কী করবো এই ওয়াইজেড মানে কি প্রথম পদ হবে ওয়াই স্কোয়ার হবে আর অন্তিম পদ হবে জেড স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার কোথায় আছে? এখানে আছে। তাহলে সুতরাং আমরা কী করবো প্রথমে দেখো এখানে এক্স স্কোয়ারটা কমন নেব। প্রথমে আছে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস দিলাম, আর এখানে সবগুলো এখানে সাইনগুলো আমরা কমন নেব, মাইনাস সাইন কমন নিলে ব্র্যাকেট দাও কী হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস যে ব্র্যাকেটের ভিতরে যে সাইনগুলো থাকবে আর পরবর্তী যে সাইনগুলো থাকবে সেগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হবে, তারপরে জেড স্কোয়ার হচ্ছে আর প্লাস থাকলে মাইনাস হবে 2yz হয়ে গেছে। এবার আমরা একটু সাজিয়ে নিই কী হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র সেই একের সূত্র অনুযায়ী হচ্ছে। তাহলে কী হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই কী হচ্ছে ওয়াই মাইনাস জেডের হোল স্কোয়ার হচ্ছে। আমরা এবার গণিতটা উৎপাদকে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী করবো। আমরা এক্সের হোল স্কোয়ার পেলাম মাইনাস ওয়াই মাইনাস জেডের হোল স্কোয়ার পেলাম। সুতরাং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী হচ্ছে এক্স মাইনাস ওয়াই একটা প্রথমটা প্লাস দাও ওয়াই মাইনাস জেড আর একটা হচ্ছে আর এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। কেমন? চলো ইকুয়ালস টু দাও কী হচ্ছে এক্স প্লাস ওয়াই ব্র্যাকেট তুললাম ওয়াই মাইনাস জেড আর হচ্ছে
এক্স প্লাস সরি এখানে মাইনাস দাও একটা, যদি প্লাস হয় একটা মাইনাস, এটা মাইনাস দাও, মাইনাস ওয়াই মাইনাস মাইনাস প্লাস জেড। কেমন? তাহলে আমরা পেয়ে গেলাম কি যে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। আর তৃতীয়তম সংখ্যামালাটা রাশিমালাটা দেখো বা সংখ্যামালাটা দেখো, তাহলে তৃতীয় সংখ্যামালাটা কি হচ্ছে, তাহলে এক্স ওয়াই ছিল, কি ছিল তৃতীয় রাশিমালাটা ছিল এক্স ওয়াই প্লাস জেড জেড এক্স জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেডের হোল জেড স্কোয়ার। সুতরাং আমরা কী পেলাম আমরা, এবার দেখো এখানে কি হচ্ছে এক্স জেড বলা হচ্ছে, এক্স জেড দুটো বলা হচ্ছে এখানে। এবার আমরা কী করবো, এক্স জেড আছে, এক্স ওয়াই আছে, আর এক্স জেড আছে, এখানে কী আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আছে, অর্থাৎ কোনটা হবে এ ওয়াই জেড, কোনটা আছে আমাদের আমরা দেখতে পাচ্ছি ওয়াই জেড হচ্ছে কীভাবে, ওয়াই জেডটাকে যদি দেখতে পাচ্ছি হবে না, এক্ষেত্রে আমরা এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী ফেলবো, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এইগুলোকে স্থির থাকবে, দেখো এর মধ্যে কি কমন আছে, দেখো এক্স ওয়াই আছে আর ওই এক্স জেড এক্স আছে, এখানে কমন কি মান আছে, এক্সের মান কমন আছে, এক্স কমন নিলে কী হচ্ছে ওয়াই প্লাস জেড থাকছে, আর এখানে এই মানটা লক্ষ্য করো ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, কোন সূত্র অনুযায়ী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ ওয়াই প্লাস জেড আর ইন্টু আর হচ্ছে ওয়াই মাইনাস জেড। সুতরাং দেখো উৎপাদকের বিশ্লেষণের মতো হচ্ছে, মধ্যপদের সহগের এক্সপ্লেনেশনের মতো হচ্ছে। দেখো এখানে কি আছে, টোটাল পত্রের মধ্যে কি কমন আছে, এখানে আছে দেখতে পাচ্ছি আমরা যে কমনটা কি আছে, এবার আমরা দেখে নিই। দেখতে পাচ্ছি কমন আছে, মানটা আছে গিয়ে দেখো, তাহলে এই পদের মধ্যে কমন আছে ওয়াই জেড একটা আছে, ওয়াই জেড আছে সরি ওয়াই প্লাস জেড আছে, আর এখানে ওয়াই প্লাস জেড আছে, অর্থাৎ ওয়াই প্লাস জেড যদি কমন আসে, ওয়াই প্লাস জেড যদি কমন আসে কী পড়ে থাকবে এখানে, তাহলে কী হচ্ছে এক্স প্লাস, তাহলে এক্স প্লাস আর ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড। কেমন? তোমাদের এখানে তিনটি রাশিমালা কিন্তু আমি সমাধান করে দিয়েছি। এবার অতএব নির্ণেয় লসাগু নির্ণয় করো, অতএব নির্ণেয় লসাগু সমান, দেখো কী কী মান কমন আছে দেখতে পাচ্ছি আমরা। প্রথমে লক্ষ্য করো, প্রথমে কি ক্ষুদ্রতম রাশিটা কী আছে, এখানে দেখতে পাচ্ছি বৃহত্তম রাশি তিনটি সংখ্যার রাশিমালা, আর এখানে দেখতে পাচ্ছি এটাও তিনটি সংখ্যার রাশিমালা, আর একটা মুক্ত সংখ্যা আছে। আর এটা তোমরা প্রথমে লেখো ওয়াই জেড, কী করবে ওয়াই জেড করো, ওয়াই প্লাস জেড, তারপরে হচ্ছে গিয়ে তারপরে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড করো, এই রাশিমালাটা করো, এই কারণে এটা কমন আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এই রাশিমালাটার সঙ্গে এটা কমন আছে। আর কি কমন আছে, তবে ওয়াই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড কমন নেই, আর নেই, এই তিনটি আছে। প্রথমে দুটি আছে, এই দুটি রাশিমালার মধ্যে এই সংখ্যা মানটা কমন আছে, সুতরাং আমরা কী করলাম এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তারপরে আর কী পাবো, তারপরে আরেকটা রাশিমালা কমন আছে, দেখো এখানে দেখতে পাচ্ছি আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড আছে, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এই রাশিমালাটা কমন আছে, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এটা কমন আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে, এই তিনটি রাশিমালা কমন আছে। কেমন? চলো দেখতে পাচ্ছি আর কিছু কিন্তু কমন কিন্তু আছে কিনা দেখতে পাচ্ছি না, হ্যাঁ আরেকটা আছে বোধহয়, দেখো আরেকটা রাশিমালা কমন আছে, আরেকটা আছে দেখো এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই, এটা পড়ে থাকলো, তাহলে তারপরটাও আমি তুলে ফেলবো এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, ঠিক আছে। তাহলে চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলছে দেখো 6 দাগের প্রশ্ন, দেখো যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। পুজোর সময় 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো, সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আর কতজন তাঁতি নিয়োগ করতে হবে, আচ্ছা ব্যাপকতর তৈরাসিক পদ্ধতিতে হিসাব করো। চলো আমরা এই গণিতটা সমাধান করি। তাহলে এখানে কি বলছে, আর কতজন তাঁতির সংখ্যা বের করতে বলছে। এখানে বলা হচ্ছে প্রথমে 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। পুজোর সময় 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো, আর আচ্ছা সময় মতো সেই শাড়িগুলো যোগান দিতে হলে আর কতজন তাঁতির প্রয়োজন হবে। আমরা ব্যাপকতর পদ্ধতিতে তৈরাসিকে অর্থাৎ তৈরাসিক পদ্ধতিতে আমরা এই গণিতটা সমাধান করছি। চলো কেমন, চলো আমরা এই গণিতটা সমাধান করছি।
তাহলে প্রথমে তোমরা কী করবে, গণিতের ভাষা সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে প্রথমে কি বলা আছে, প্রথমে দেওয়া আছে, যেহেতু এখানে প্রথমে দেওয়া আছে তোমাদের জন তাঁতির সংখ্যা 11, তারপর শাড়ি, প্রথমে কিন্তু তাঁতির সংখ্যা বের করতে হবে, জনের জন এককে আছে, আর প্রথমে কিন্তু দেখো শাড়ি সংখ্যা হচ্ছে টি আছে, শাড়ির সংখ্যা লিখবে, প্রথমে একক হচ্ছে শাড়ির সংখ্যা ব্র্যাকেটে টি, তারপর হচ্ছে দেখো দিন সংখ্যা দাও, দিন সংখ্যা, তারপর হচ্ছে তাঁতির সংখ্যা, তাঁতির সংখ্যা। কেমন? চলো প্রথমে বলা হচ্ছে যে 12 দিনে 14 জন, আচ্ছা কত, 210টি, 12 জন, 12 দিনে 210টি শাড়ি তৈরি করে 14 জন তাঁতি। তারপর বলা হচ্ছে 10 দিনে তৈরি করবে 300টি শাড়ি, কতজন তাঁতি, আর কতজন তাঁতি লাগবে। তাহলে চলো আমরা দেখছি, তাহলে 210টি শাড়ি 12 দিনে 14 জন তাঁতি তৈরি করতে পারে, কিন্তু 300টি শাড়ি 10 দিনে কতজন তাঁতি তৈরি করতে পারবে। তাহলে এটা আমরা তৈরিশীল পদ্ধতিতে নির্ণয় করব। তাহলে প্রথমে কি বলা হচ্ছে, প্রথমে আমরা শাড়ির সংখ্যার সঙ্গে তাঁতির সংখ্যার আমরা সম্পর্ক স্থাপন করব, আর যখন শাড়ির সংখ্যার সঙ্গে তাঁতির সংখ্যার সম্পর্ক স্থাপন করব তখন দিন সংখ্যা স্থির থেকে যাবে। দিন সংখ্যা স্থির রেখে আমরা ধরে নিলাম 12 দিনে কাজ করতে হবে, 12 দিনের মধ্যে কাজ করে 210টি শাড়ি তৈরি করবে, কতজন তাঁতি, 14 জন তাঁতি। তাহলে 12 দিনে 14 জন তাঁতি 210টি শাড়ি তৈরি করতে পারে। সেই রকমভাবে সেই 12 দিনের মধ্যে 300টি শাড়ি তৈরি করবে কতজন তাঁতি। দেখতে পাচ্ছি দিন সংখ্যা স্থির আছে, সুতরাং শাড়ির সংখ্যা যদি বৃদ্ধি করি তাঁতির সংখ্যা কিন্তু বাড়াতে হবে। যেহেতু আমাদের দিন সংখ্যা স্থির আছে, সুতরাং শাড়ির সংখ্যা বৃদ্ধি পেলে তাঁতির সংখ্যাও বৃদ্ধি পাবে। সুতরাং কী সম্পর্ক আছে, শাড়ির সংখ্যার সঙ্গে তাঁতির সংখ্যা, শাড়ির সংখ্যার সঙ্গে তাঁতির সংখ্যার সম্পর্ক গেছে সরল। কেমন? বাড়লে বাড়ছে, কমলে কমছে, সুতরাং এক্ষেত্রে কী হবে, সরল সম্পর্ক হয়। আবার দ্বিতীয়ত কী করব, আমরা দিন সংখ্যার সঙ্গে তাঁতির সংখ্যা তুলনা করব, তুলনা করার সময় দেখো শাড়ির সংখ্যা স্থির থেকে যাবে। ধরো 210টি শাড়ি তোমাদের তৈরি করতে হবে, 12 দিনের মধ্যে 14টি শাড়ি, 14 জন তাঁতি তৈরি করতে পারবে, 12 দিনে 14 জন তাঁতি তৈরি করতে পারবে। ওই 10টি শাড়ি যদি আমরা দিন সংখ্যা কমাই বা বাড়াই বা কমাই, সেক্ষেত্রে কী হবে, তাঁতির সংখ্যা বৃদ্ধি পাবে। কেমন? ওই 210টি শাড়ি 12 দিনে 14 জন তাঁতি তৈরি করতে পারে। সেভাবে ওই 210টি শাড়ি 10 দিনে কতগুলো তাঁতি, অর্থাৎ দিন সংখ্যা কমে যাচ্ছে, দিন সংখ্যা যেহেতু কমে গেলে এক্ষেত্রে কিন্তু তাঁতির সংখ্যা বাড়াতে হবে। এক্ষেত্রে কী সম্পর্ক হবে, ব্যস্ত সম্পর্ক। তোমরা কী করবে, যে শাড়ির সংখ্যা স্থির রেখে দিন সংখ্যার সঙ্গে তাঁতির সংখ্যার সম্পর্ক কি সম্পর্ক, তোমাদের ব্যস্ত সম্পর্ক। কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। কেমন? এরপর দেখো আমরা কি করব, আমরা তৈরিশীল পদ্ধতি যেহেতু নির্ণয় করছি, সুতরাং আমাদের কি সঙ্গে তাঁতির সংখ্যা বের করতে হবে। সুতরাং অতএব নির্ণয় তাঁতির সংখ্যা লেখো, অতএব নির্ণেয় তাঁতির সংখ্যা। দেখো প্রথমে ছিল যেহেতু সরল সম্পর্ক ছিল, সুতরাং সরল সম্পর্ক হলে উপরে নিচের মানটা উপরে যাবে, উপরে নামের মানটা নিচে আসবে, অর্থাৎ 300/210 ইন্টু পরেরটা ব্যস্ত সম্পর্ক ছিল, সুতরাং ব্যস্ত সম্পর্ক থাকলে 12/10, আর যেমন আছে তেমন বসে দাও, 12/10 গুণিত কত হচ্ছে 14। তাহলে এবার দেখো 0 0 কেটে দাও, 30 আর 10,
3 10 30 আর 3 7 21, 7 আর 14 আছে, 7 দুগুণে 14, আর 10 আর 10 কেটে দাও, আর 12 আর 2 পড়ে থাকছে, সমান 12 গুণিতক 2 সমান কত হচ্ছে, 12 গুণিতক 2 সমান কত হচ্ছে, সমান 10 হচ্ছে। তাহলে 10 জন তাঁতি, সরি 24 জন তাঁতি, কত 24 জন তাঁতি। তাহলে কত হচ্ছে, 300টি শাড়ি 10 দিনে কতজন শ্রমিক করতে পারবে, 24 জন শ্রমিক করতে পারবে। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি 14 জন শ্রমিক তো অলরেডি ছিল, 14 জন তাঁতি ছিল, আর কতজন লাগবে বলো তো, 24 জন তাঁতি সম্পূর্ণ করতে হলে আরও 10 জন লাগবে। সুতরাং আমরা কী করবো, যে সময় মতো কী বলবে, দেখো অতএব সময় মতো শাড়ি যোগান দিতে হলে কতজন অর্থাৎ 24 বিযুক্ত কত ছিল পূর্বে 14 জন ইকুয়ালস টু কত হচ্ছে 10 জন। সময় মতো শাড়ি যোগান দিতে হলে আরও 10 জন তাঁতির প্রয়োজন হবে, 10 জন তাঁতি নিয়োগ করতে হবে। চলো পরের প্রশ্ন, চলো আমরা দেখি পরের প্রশ্ন কি আছে। দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো 2 দিকে প্রশ্ন চলে এলাম আমরা। সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন, বিদ্যুতের বিলের পরিমাণ কত হবে, কত ছিল? চলো এই গণিতটা আমি পূর্বে মডেল স্কুলে করে দিয়েছি, তাই এটা করছি না। যেহেতু 15% ছাড় পাওয়া মানে, দেখো গণিতটা একটু বুঝিয়ে দিই। দেখো 15% ছাড় পাওয়ার কথা অর্থ হচ্ছে শতকরা 15 ছাড়, অর্থাৎ 15 টাকা ছাড় পাবে। আর যদি 54 টাকা যদি ছাড় পায় তাহলে শতকরা কত হবে, সেক্ষেত্রে তোমাদের বের করতে হলে কী হতে হবে, যে 15:54 100 জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ কী মান বের করবে, মোট বিদ্যুৎ বিলের পরিমাণ বের করবে। তাহলে মোট বিদ্যুৎ বিলের পরিমাণ বের করতে হলে 15 গুণিতক 100 বাই কত হবে, 54 গুণিতক 100 বাই 15, কেননা আমরা জানি কি প্রথম পদ গুণিতক চতুর্থ পদ ইকুয়ালস টু দ্বিতীয় পদ ইস টু তৃতীয় পদ। কেমন? এভাবে করলে আমরা পাচ্ছি মোট বিদ্যুৎ বিলের পরিমাণ পাচ্ছি। সুতরাং বিদ্যুৎ বিলের পরিমাণ বের করতে হলে 54 গুণিতক 100 বাই 15, অর্থাৎ কাটাটি করলে কত হবে, দেখো 54 গুণিতক 100 বাই কত হচ্ছে 15, তাহলে কত হচ্ছে 5 3 কত হবে, 5 3 অর্থাৎ 5 3 15 আর 5 20 100, 3 3 1 3 24, 3 8 24, 18 20 গুণ করলে কত হবে 300, আর 8 2 36, অর্থাৎ 360। উত্তর কত হয়ে যাবে, 360 উত্তর হবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, যে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তায় 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কত দিন সময় লাগবে, তৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করো। এই গণিতটা আমি 4 নম্বর মডেল স্কুলে করে দিয়েছি, 4 নম্বর মডেল স্কুলে করে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। চলো পরের প্রশ্ন দেখি এবার, চিনির মূল্য 20% হ্রাস পাওয়ায় কোনো পরিবার যদি চিনি বাবদ খরচ অপরিবর্তিত রাখতে চায় তবে চিনির ব্যবহার কত শতাংশ বৃদ্ধি পাবে? দেখো এখানে কিন্তু চিনির মূল্য কিন্তু 20% হ্রাস পেয়েছে। আমি যেটা পূর্বে করে দিয়েছি সেটা বৃদ্ধি পেয়েছে, এক্ষেত্রে কিন্তু হ্রাস পেয়েছে। সুতরাং তোমরা কী করবে, যেহেতু চিনির মূল্য কিন্তু কমে গেছে, সুতরাং আমাদের চিনিরটা পরিমাণটা কি বৃদ্ধি করতে হবে, বাড়াতে হবে। সুতরাং এটা আমরা শতকরা 100তে যদি 20% হ্রাস পায় তাহলে কত হবে, 80% মান কিন্তু কী হবে, কমে যাবে। সুতরাং এক্ষেত্রে মূল্য কমে গেলে কিন্তু আমাদের পরিবারের চিনির ব্যবহারের পরিমাণটাকে কিন্তু বাড়াতে হবে। সুতরাং কত শতাংশ বৃদ্ধি পাবে সেটা আমরা গণিত করে করছি। চলো দেখো প্রথমে চিনিটার যেহেতু পূর্বে মাসিক খরচ ধরি পূর্বে চিনির ব্যবহারের মাসিক খরচ, অর্থাৎ চিনি ব্যবহারের মাসিক খরচ পূর্বে মাসিক 100 একক চিনি ব্যবহারের
চিনির ব্যবহারের জন্য 100 টাকা খরচ হতো। কত টাকা? 100 টাকা খরচ হতো। যদি এখানে 80% খরচটা কমে গেছে, সুতরাং আমরা কি করব? সুতরাং এখন চিনি 20% কমে গেছে, হ্রাস পেয়েছে। অতএব এখন যেহেতু চিনির মূল্য 20% কী হবে? হ্রাস পেয়েছে। হ্রাস 20% কমে যায় বা হ্রাস পেয়েছে। তাহলে 100 একক চিনির মূল্য হবে, তাহলে কত হবে? অতএব 100 একক চিনির মূল্য কত হবে? কত হবে? দেখো আমরা কী করবো? হ্রাস পেয়েছে মানে কমেছে। শতকরা 100-র মধ্যে কত পার্সেন্ট কমেছে? 20% কমেছে। সমান কত হচ্ছে? সমান কত টাকা হবে? চিনির মূল্য হবে তাহলে 80 টাকা হবে। কত টাকা? 80 টাকা। এবার তোমরা কি করবে? তাহলে অতএব 80 টাকার মধ্যে 80 টাকায় পাওয়া যায় 100 একক চিনি। অতএব 1 টাকায় পাওয়া যায় কত হবে? 100/80 একক চিনি। আর কত হচ্ছে? 100 টাকায় আবার পাওয়া যাবে, শতকরা যেহেতু বলা হচ্ছে, তাহলে 100 গুণিতক 100/80। 0 কেটে দেবো আমরা। 8 কেটে 4 করব, আর 10 কেটে 5 করব। আর এখানে 4, 20, 25-এ 100 কত হচ্ছে? সমান 25 গুণিতক 5 ইকুয়ালস টু 25 পাচ্ছে 125। 125 একক চিনি। 125 একক চিনি। তাহলে অতএব কী করবো আমরা? অতএব প্রতি মাসে চিনির ব্যবহার বাড়বে। অতএব প্রতি মাসে কী লিখবে? প্রতি মাসে চিনির ব্যবহার বাড়বে সমান কত হচ্ছে? অর্থাৎ 125, অর্থাৎ একক চিনি বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমরা কত একক বৃদ্ধি পেল? তাহলে আমরা 125 থেকে আমরা 100 বাদ দেবো। 100 বাদ দিলে কতটা পরিমাণ খরচ হচ্ছে তা পেয়ে যাব আমরা। কত হচ্ছে? 25%। প্রতি মাসে চিনি ব্যবহার বাড়বে কত শতাংশ? তাহলে 125 থেকে 100 বাদ দিলে কত হবে? 25%। কত শতাংশ? 25% চিনির পরিমাণ বাড়াতে হবে বা বৃদ্ধি পাবে। 25% বা 25%। কেমন? চলো অ্যান্সারটা তোমাদের হয়ে গেছে। চলো পরের প্রশ্ন দেখো আমরা কী পেলাম। দেখো চিনির মূল্যটা হয়ে গেছে। আর এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ জল, এটাও করে দিয়েছে পূর্বে মডেলগুলো, করার দরকার নেই। একটি ক্যাম্পে দৈনিক মাথা পিছু 420 গ্রাম হিসেবে 336 জনের লোকের 42 মাসের খাবার মজুদ ছিল। কতজন লোক ক্যাম্প থেকে চলে গেলে দৈনিক মাথা পিছু 720 গ্রাম হিসেবে ওই খাদ্য 36 মাস চলবে? এই গণিতে আমি পূর্বের মডেলগুলো করে দিয়েছি, এটা করছি না। চলো পরের প্রশ্ন দেখো। সাথে দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4 × 2 = 8। এর জ্যামিতির অধ্যায়ে চলে এলাম আমরা। দেখো একের থেকে প্রশ্ন বলছে, প্রমাণ করো কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। অর্থাৎ পেজ নাম্বার তোমাদের টেক্সট বইয়ের পেজ নাম্বার 92 নম্বর পেজে আছে, আর উপপাদ্য 4। দেখো পরের প্রশ্ন দেখো, প্রমাণ করো যে একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ অথবা 180 ডিগ্রি। তোমাদের পেজ নাম্বার 147 নম্বর পেজে আছে টেক্সট বইয়ের। আর পরের প্রশ্ন দেখো, প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান হলে বৃহত্তর কোণটি বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে। তার পেজ নাম্বার 155, আর উপপাদ্য 10-এর দাগেরটা। তাও চিত্রে AB = AC এবং ACE কোণ = 115 ডিগ্রি হলে ত্রিভুজ ABC এর কোণগুলির পরিমাপ কত লেখো? চলো আমরা করি। বলেছে এখানে চিত্রে লক্ষ্য করো তো যে এই AB আর AC বাহু দুটো পরস্পর সমান। সুতরাং এখানে বহিস্থ কোণ ABC ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে ACE কোণ, এর বহিস্থ কোণ হচ্ছে 115 ডিগ্রি হলে এর বহিস্থ কোণে আমরা জানি বহিস্থ কোণের ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণদের যোগফলের সমান হচ্ছে। সুতরাং এই কোণটা যদি 15 ডিগ্রি হয়, এই দুটি কোণের যোগফল 15 হবে। সুতরাং যেহেতু AB আর AC বাহু পরস্পর সমান, সুতরাং এই B কোণ আর C কোণ কী হবে?
মান কিন্তু সমান হবে। সুতরাং 115কে যদি আমরা হাফ করে দিই এই কোণের মান এই কোণের মান, তাহলে সেক্ষেত্রে কী হবে, বি কোণের মান সি কোণের মান সমান হয়ে যাবে। অতএব আমরা 3টি কোণের মান পেয়ে যাব। চলো তাহলে এই গণিতটা আমরা করি। দেখো আমরা করছি, এই জ্যামিতিটা সমাধান করছি। দেখো আর বহিস্থ কোণ বলা আছে, যেহেতু বলা আছে আমাদের শর্ত কী দেওয়া আছে, শর্ত হচ্ছে বা প্রদত্ত কী আছে, প্রদত্ত কী দেওয়া আছে আমাদের, দেখো তাহলে এ বি ইকুয়ালস টু, বা এ বি হচ্ছে সমান্তরাল বলছে, এ বি ইকুয়ালস টু এসি, অর্থাৎ এ বি বাহুর মান যা হবে এসি বাহুর মান তা হবে। সুতরাং আমরা সমান দুটি ত্রিভুজের কোনো ত্রিভুজের সমান দুটি বাহুর বিপরীত কোণ বা সন্নিহিত কোণ দেখি পরস্পর সমান হয়, অর্থাৎ কী হবে, তাহলে সুতরাং আমরা কী পেলাম, এবং বহিস্থ কোণ কত বলছে, এসিই বলছে কত হচ্ছে, বহিস্থ কোণ হচ্ছে সমান 115 ডিগ্রি। অতএব এ বি সি যেহেতু সমান হচ্ছে, সুতরাং কী হবে যে এ বি সি কোণ ইকুয়ালস টু এ সি বি কোণ। যেহেতু আমাদের কি বলা হচ্ছে, যেহেতু এ বি ইকুয়ালস টু এ সি, অতএব দিয়ে দাও, অতএব বহিস্থ কোণ এ সি বি হলে কী হবে, এই কোণের মান অর্থাৎ বহিস্থ কোণ 115 ডিগ্রি হলে, তাহলে অতএব তাহলে এ সি ই কোণ বিই যদি সরল কোণ হয়, অতএব যেহেতু বি সি ই সরল কোণ, কী কোণ, 180 ডিগ্রি সরল কোণ, তাহলে অতএব এ সি বি কোণ কত হবে, সমান হবে 115 ডিগ্রি, 115 ডিগ্রি বিযুক্ত 180 ডিগ্রি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি বিযুক্ত 115 ডিগ্রি কত হবে, 180 ডিগ্রি থেকে 115 ডিগ্রি বাদ দিয়ে দাও, বাদ দিলে হবে কত হবে, 180 থেকে আমরা 115 বাদ দিলে কত হবে, 5 হচ্ছে, 7 থেকে এগিয়ে দিলে 6, 65 ডিগ্রি কত হচ্ছে, 65 ডিগ্রি হচ্ছে। সুতরাং এই কোণের মানটা আমরা কত পেলাম, এই কোণের মান কত হবে, 65 ডিগ্রি হবে। কত ডিগ্রি, 65 ডিগ্রি। অর্থাৎ আমরা যা জেনেছি কি এ বি সি কোণের মান যা হবে এ সি বি কোণের মান তাই হবে। অর্থাৎ এ সি বি কোণের মান যদি 65 ডিগ্রি হয়, 65 ডিগ্রি হয়, অতএব এ সি বি কোণ যদি এ সি বি কোণ 65 ডিগ্রি হলে, তাহলে এ বি সি কোণের মান এ বি সি কোণের মানও সমান হবে। এই কোণের মান যা হবে এই কোণের মান থাকবে, অর্থাৎ 65 ডিগ্রি হবে। যেহেতু শর্ত হিসেবে দাও, যে শর্ত হিসাবে কি হচ্ছে যে এই দুটি বাহু সমান, সুতরাং এই দুটি বাহু সমান হলে কী হবে, এই দুটি কোণের মানও সমান হবে। কেমন, তাহলে চলো আমরা এ সি বি কোণের মান হচ্ছে, যেহেতু দিয়ে দাও, যেহেতু এ সি বি এ বি সি ইকুয়ালস টু এ সি বি, কেমন, এই দুটি কোণ কি পরস্পর সমান হবে, কেননা এই দুটি বাহু যদি সমান হয় এ বি এবং আর এ সি বাহু যদি পরস্পর সমান হয়, তার সন্নিহিত কোণ দ্বয় এই দুটি কোণ কি সমান হবে। এই কোণের মান যদি 65 ডিগ্রি হয়, এই কোণের মানও 65 ডিগ্রি হবে। সুতরাং আমরা কতগুলো কোণ পেয়ে গেলাম, 3টি কোণের মান পেয়ে গেলাম। অর্থাৎ এই দুটি কোণের যোগফল যদি 115 ডিগ্রি হয়, তাহলে এই দুটি কোণের মান যদি 115 ডিগ্রি হয়, সুতরাং কী হবে, এই কোণের মান কত হবে, তাহলে 115 থেকে আমরা কি বাদ দেবো, 115 হ্যাঁ, এটা 65 ডিগ্রি হলে এখানে হচ্ছে এই দুটি কোণ হচ্ছে এই কোণ 65 ডিগ্রি করে হলে এই কোণের মান কি আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে অতএব আমরা কি পেলাম, অতএব দেখো, অতএব ত্রিভুজের 3টি কোণের আমরা জানি কি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়ালস টু কত হচ্ছে 180 ডিগ্রি। বা তাহলে আমরা বি কোণ আর সি কোণের মানটা পেয়ে গেছি, এই কোণের মানটা পাচ্ছি না, তাহলে এ কোণ ইকুয়ালস টু কী হবে, এই কোণ প্লাস বি কোণ আর সি কোণ পেয়ে গেছি 65 ডিগ্রি করে পাচ্ছি আমরা। 65 ডিগ্রি করে পেলে এই দুটিকে আমরা যোগ করে দেবো, যোগ করলে কত হবে, 115 ডিগ্রি হবে, 130 ডিগ্রি হবে। এ কোণ ইকুয়ালস টু কত হবে, 130 ডিগ্রি, কত হচ্ছে প্লাস 130 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি, বা এ কোণ ইকুয়ালস টু কত হচ্ছে, প্লাস 130 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। সুতরাং এ কোণ ইকুয়ালস টু কত হচ্ছে, এ কোণ ইকুয়ালস টু কত হবে, 180 ডিগ্রি প্লাস 130 ডিগ্রি নিয়ে চলে আসো, মাইনাস 130 ডিগ্রি হচ্ছে, বা এ কোণ ইকুয়ালস টু কত হচ্ছে, এ কোণ ইকুয়ালস টু 180 থেকে 130 বাদ দাও, কত হচ্ছে 5 3 8, অর্থাৎ 50 ডিগ্রি, কত হবে 50 ডিগ্রি। এই কোণের মান কত হচ্ছে 50 ডিগ্রি। আমরা কি পেলাম,
আমরা তিনটি কোণের মান পেয়ে গেলাম। অতএব দেখো এ কোণ কত হচ্ছে, এ কোণ ইকুয়ালস টু কত পেলাম, এ কোণ ইকুয়ালস টু 50 ডিগ্রি, বি কোণ ইকুয়ালস টু কত পেলাম 65 ডিগ্রি, আর সি কোণ কত পেলাম 65 ডিগ্রি। কেমন, তিনটি কোণের মান আমরা বের করে নিলাম। তাহলে তিনটি কোণের মানটা আমরা বের করে নিয়েছি। এবার চলো পরের প্রশ্ন কী বলা হচ্ছে। পরের প্রশ্ন বলা আছে দেখো এবিসি ত্রিভুজের এবিসি কোণ এর অন্তঃসমদ্বিখণ্ডক এবং এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করো যে বি ডি কোণ ইকুয়ালস টু হাফ ইন্টু বিএসি কোণ। এই গণিতটা তোমাদের পেজ নম্বর 149 টেক্সট বইয়ের পেজ নম্বর 149-এর পেজে রয়েছে প্রয়োগ নম্বর 3 তোমাদের এই প্রয়োগটা। অথবা দেখো এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এবি অতিভুজ বিএসি কোণ এর সমদ্বিখণ্ডক এডি আর বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে প্রমাণ করো যে এসি প্লাস সিডি ইকুয়ালস টু এবি। এখানে কোষে দেখি 9, দেখো কোষে দেখি 9 পেজ নাম্বারে 97। আর 8 দাগের প্রশ্ন এটা। এই গণিতটা আমি পুরো মডেল স্কুলে করে দিয়েছি, আশা করি তোমাদের আর সমস্যা হবে না। এই গেলে তোমাদের অষ্টম শ্রেণীর 15 নম্বর গণিতের 15 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। আর যেগুলো করে দিয়ে নিও অবশ্যই তোমরা আমার পূর্ববর্তী মডেল স্কুলগুলো লক্ষ্য করো, অবশ্যই সেগুলো তোমরা পারবে। আর যারা নতুন আমার এই ভিডিওতে বা এই ক্লাসে, তারা অবশ্যই আমার পূর্বের মডেল স্কুলগুলো দেখো, যেই মডেল স্কুলগুলো আমার এই ভিডিওর প্লেলিস্ট বা ডিসক্রিপশানে রয়েছে, সেই ডিসক্রিপশান থেকে তোমরা সেই মডেল স্কুলগুলো কালেক্ট করে দেখার চেষ্টা করো। তো আজকের এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে পরের এক ভিডিওতে।